দর্শক স্বাগত জানাচ্ছি TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি হিসান জুয়েল। দুদিনের সফরে চায়নায় রয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই নেতা যখন এখন অর্থাৎ আমেরিকা এবং চায়নার শীর্ষ নেতারা যখন এখন পুরো বিশ্বের চোখেই সম্ভবত সেদিকে থাকে, কারণ এটি অনেকটা পরাশক্তির খেলা। এই পরাশক্তি বাণিজ্য নিয়ে খেলেন, সামরিক শক্তি নিয়ে খেলেন এবং দুই নেতাই খুব আন্তরিক পরিবেশে মিলিত হয়েছেন, লাল গালিচার সংবর্ধনা পেয়েছেন। কিন্তু তাদের ভিতরকার অর্থাৎ একজন আরেকজনকে মুখে যতটাই প্রশংসার কথা বলুন না কেন, ভিতরে এক ধরনের অস্থিতিশীলতা কাজ করে, এক ধরনের অস্থিরতা কাজ করে। কারণ প্রেসিডেন্ট ট্রাম্প মুখে বলছেন শি জিনপিংকে যে আপনি মহান নেতা। এটি অনেকে হয়তো আমার মুখে শুনতে পছন্দ করেন না, কিন্তু আমি এটি বলে থাকি। অন্যদিকে শি জিনপিং বলছেন একটি স্থিতিশীল সম্পর্ক অনেক বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু এটিকে খুব সতর্কতার সঙ্গে হ্যান্ডেল করতে হবে। কারণ আমেরিকা এবং চায়নার সম্পর্ক অনেকটা আগুন নিয়ে খেলার মতো। এটি যদি একটু এদিক সেদিক হয় তবে ভয়ঙ্কর বিপর্যয় আসতে পারে। বিশেষ করে তাইওয়ান ইস্যুতে শি জিনপিং স্পষ্ট করে বলেছেন যে আমেরিকার অবস্থান চীনের জন্য অনেক বেশি অস্বস্তিকর। অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন যে তিনি চায়নাকে রাজি করিয়েছেন ইরানে তারা অন্তত অস্ত্র সরবরাহের কাজটি করবে না, এবং স্বভাবতই এই সফরে অনানুষ্ঠানিকভাবে যে বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব পেতে পারে সেটি হলো ইরান এবং আমেরিকার মধ্যকার যুদ্ধ বন্ধে চায়নার ভূমিকাটা কি হতে পারে, তারা কতটা মধ্যস্থতা করতে অর্থাৎ আমেরিকার অনুরোধে সাড়া দিতে রাজি হয় সেই বিষয়গুলো। এইসব বিষয় নিয়ে আলোচনা করব আমরা আজকের আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। এবং আলোচনার জন্য আমাদের সাথে যুক্ত হচ্ছেন ইউনিভার্সিটি অফ নিউ অরলিন্সের প্রফেসর ডক্টর কবির হাসান। আমাদের সাথে যুক্ত হচ্ছেন স্ট্যান্ডার্ড এক্সপ্রেসের সিও ও রাজনৈতিক বিশ্লেষক মোহাম্মদ মালেক। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। প্রফেসর ডক্টর কবির হাসান, আমেরিকা এবং চায়নার সম্পর্ক আমরা বলছিলাম যে এটা অনেকটা আগুন নিয়ে খেলার মতো, মানে আপনার কাছেও কি মনে হয় যে না এমন কিছু নয়, আগুন নিয়ে খেলার তো কিছুই নেই? এখন দুই সাম্রাজ্যের রাজা, তারা নিজেদের মতো করে রাজত্ব তৈরি করে নিয়েছেন, নিজেদের মতো করে পরিচালনা করছেন। কেউ অর্থনীতির দিকে বেশি জোর দিচ্ছেন, কেউ সামরিক শক্তি বাড়িয়ে নিজের প্রভাব প্রতিপত্তির দিকে বেশি জোর দিচ্ছেন। মানে কতটা তাদের পথ চলা কি আপনি আলাদা আলাদা রাখবেন, নাকি কোথাও গিয়ে তারা সাংঘর্ষিক অবস্থানে চলে আসতে পারে? দেখুন, চায়না তো অনেকে প্রেডিক্ট করছে যে নেক্সট সুপার পাওয়ার, কিন্তু প্রেডিকশনটা ছিল যে 20-30 বছর। কিন্তু এই ইরান যুদ্ধের কারণে আমার মনে হয় সেই প্রেডিকশনটা আর একটু আগে এসেছে। অলরেডি আপনারা জানেন যে চায়না একটা ইকোনমিক সুপার পাওয়ার অলরেডি, প্রবাবলি ইন টার্মস অফ মানে সাপ্লাই চেইন, সারা দুনিয়াতে যে কনজিউমার গুড এন্ড এভরিথিং দের মানে চায়না আমেরিকাকে টপকে গেছে। সামরিক শক্তির দিকেও এটা অনেক টপকে গেছে। তো এই যে হঠাৎ করে এই যুদ্ধের মাঝে ডোনাল্ড ট্রাম্প যদিও পাগল, বাট তার পিছনে তো একটা গ্রুপ কাজ করছে যারা থিঙ্ক ট্যাঙ্ক, তারা বিভিন্নভাবে ইয়ে করছে। তাদের একটা রিপোর্ট আছে এবং অনেকে বলছে যে সিআইএ রিপোর্ট আউট হয়ে গেছে। কি মানে প্রেসিডেন্ট ট্রাম্প অ্যাকচুয়ালি একটা শক্তিমত্তা বা পজিশন অফ পাওয়ার থেকে না গিয়ে অনেকটা নতজানি এখন চায়নার কাছে যাচ্ছে, বেসিক্যালি এই ইরান যুদ্ধের থেকে বেরিয়ে আসার জন্য একটা সম্মানজনক পথ দিয়ে। এখন যেভাবে বলতেছে যে উপরে বলতেছে যে অস্ত্র সরবরাহ না করা, অনেকেই বলে যে ইরানের এই যে কিছুটা সাফল্যের কারণে যে আমেরিকান বা ইসরায়েলের বিরুদ্ধে চাইনিজ ইন্টেলিজেন্স অথবা অস্ত্র অথবা রাশিয়ান ইন্টেলিজেন্স এগুলো কাজ করেছে। তো ইন্টারেস্টিংলি আপনারা একটা জিনিস খেয়াল করেছেন, জি জি জিপিং কিন্তু বারবার বলছে যে তাইওয়ান ইস্যুতে ইস এ রেড লাইন, এখান দিয়ে যদি আমেরিকা কিছু করে তাহলে অবস্থা অন্যদিকে যাবে, এবং সেই জিনিসটা চায়না আদায় করতে যাচ্ছে। আবার চায়নার দিকেও একটা দেখতে হবে, মালিক ভাই আরো ভালো বলতে পারবে, চায়না কিন্তু বেসিক্যালি তারা ইকোনমিক ডিপ্লোমেসিকে প্রাধান্য দেয় রাদার দেন মিলিটারি ডিপ্লোমেসি। আমেরিকা যেমন হু-হা করে বোম মেরে দিল এবং মনে করে এটাই সমস্যার সমাধান, কিন্তু চায়না কিন্তু এইভাবে এগোয় না। চায়না এগোয় ইকোনমিক করিডোর সৃষ্টি করে মানুষের অন্তরে ঢুকে তারপর সেটাকে উইন করে নেওয়া। মানে আমি তো অনেক জায়গায় ঘুরি, এমন কোনো জায়গা নাই যেখানে চায়না
তাদের ফুটপ্রিন্ট রেখেছে। সুদানে গিয়েছিলাম কিছুদিন আগে। সুদানের যে সবচেয়ে যে ওদের যে কনফারেন্স সেন্টার এবং বাংলাদেশের যেটা বঙ্গবন্ধু সেন্টার বলে না? এইগুলো যে প্রত্যেকটা জায়গায় ওরা এমন কিছু করেছে যাতে তাদের দেশের লোকজন চায়নাকে বন্ধু হিসেবে নেয়। তারপর চায়না তাদের অফ কোর্স আল্টিমেট গোল টু সেল দেয়ার প্রোডাক্ট। এটা হলো চায়নার ইকোনমিক ডিপ্লোমেসি। এবং দেখেন যে এই মানে কলোনিয়াল আমলে যে ম্যাকাও চলে গেছিল, হংকং চলে গেছিল, তাইওয়ান ওই একই মানে মানে ক্যালকুলেশনের একটা অংশ। তারা ম্যাকাও ফিরে পেয়েছে, হংকং ফিরে পেয়েছে। চায়না কিন্তু সময় নিতে চায়, আস্তে, আস্তে এটা অ্যাবজর্ব করতে চায়। ওদের ডিপ্লোমেসিটাই এই ধরনের আস্তে, আস্তে এগিয়ে যাওয়া আরকি। একটা জিনিস যেটা মানে বড় মানে গুরুত্বপূর্ণ যেটা আমরা সবসময় ওভারলোক করে যাই, এই গত ৩০ বছরে চায়নার যে ইনকাম ইনইকুয়ালিটি ওরা দূর করে যেভাবে যে মিডল ক্লাস করে ডেভেলপ করছে, গরিব আর ধনীর মাঝে যে ওদের বৈষম্য ছিল যতটা কমিয়ে এনেছে, সে কিভাবে আমেরিকাতে ইনকাম ইনইকুয়ালিটি গালফ বিটুইন দ্য রিচ অ্যান্ড পুয়ার ইজ ইনক্রিজিং। তো আলটিমেটলি সোসাইটি যদি স্টেবল না থাকে, সোসাইটি স্টেবল মানে কি একটা কোহেরেন্স থাকে, টেনশন না থাকে, শ্রেণীতে শ্রেণীতে ভেদাভেদ না থাকে, ওটা কমে যায়, যে গ্রিভেন্সের কারণগুলোকে অ্যাড্রেস চায়না ডিড বেটার দেন দ্য ইউনাইটেড স্টেটস। এবং সেইখানে আমি মনে করি চায়নার সবচেয়ে বড় শক্তি। এবং সেই শক্তির কারণে অফকোর্স আরেকটা জিনিস বলে যে মনোলিথিক সোসাইটি, চাইনিজ রেস এবং কমিউনিস্ট পার্টি এগুলো তো আছেই, কিন্তু উইদিন দি কমিউনিস্ট পার্টি স্ট্রাকচারের মধ্যে আমি কিন্তু কমিউনিস্ট পার্টির সমর্থক নই, কিন্তু ওদের যে ইন্টারনাল ডেমোক্রেসি ওরা যেগুলো ফলো করে সে একইভাবে কিন্তু আমরা আমেরিকান যদি আমরা বলি ডেমোক্রেটিক সোসাইটি, কিন্তু আমেরিকাতে এটা নট এ ফাংশনাল ডেমোক্রেসি। ফাংশনাল ডেমোক্রেসি বলতে আমি এটা মিন করছি, যারা আমাদেরকে প্রতিনিধিত্ব করছে যে কংগ্রেসে, তারা কিন্তু বৃহত্তর জনগোষ্ঠীকে প্রতিনিধিত্ব করে না। আপনারা জানেন যে কোনো একটা আইডিওলজি যেমন ডোনাল্ড ট্রাম্পের ভয়ে প্রাইমারিতে কেউ কিছু কথা বলতে চাচ্ছে না। যে এই যে ডেমোক্রেটিক ভ্যালুস গুলো যেভাবে হওয়া উচিত ছিল আমেরিকাতে ব্ল্যাক মানির কারণে এবং ভোটিং রাইটস অ্যাক্ট নিয়ে ওইটা লাস্ট ইয়ারটা পর্যন্ত শেষ হয়ে গেল, সেইগুলো আমেরিকাকে ইন্টারনালি খেয়ে ফেলছে। আনলেস আমরা এটা যদি অ্যাড্রেস না করি তাহলে আমেরিকা ভবিষ্যতের জন্য খারাপ। কামিং ব্যাক টু দিস পজিশন, এই ইয়াতে আমার মনে হয় ডোনাল্ড ট্রাম্প একটা দুর্বল পজিশন থেকে চায়নার কাছে গেছে বেসিক্যালি ব্যাকডোরে ব্যাক করার জন্য, যে যুদ্ধ থামাও, আমাদেরকে সম্মান রক্ষা করো। কারণ আমেরিকা হ্যাজ অলরেডি লস টু ইরাক। আমি এখানে ভাবতে চাই ঠিক পরে কথা বলবো। আপনাকে একটা সম্পূর্ণ প্রশ্ন করি, সেটা হলো মানে প্রেসিডেন্ট ট্রাম্প তো খুব সিরিয়াসলি এই সফরটাতে গিয়েছেন। একেবারে মার্চ মাসে যাওয়ার কথা ছিল, যুদ্ধের কারণে যাননি তিনি। 2017 সালে যখন গিয়েছিলেন সাথে করে মেলানিয়া ট্রাম্পকে সাথে নিয়েছিলেন, এবার কিন্তু তাকে সাথে নেননি, যদিও এরিক ট্রাম্প এবং লরা ট্রাম্প তার সাথে আছে। তিনি সিওদেরকে নিয়ে গেছেন, প্রায় 1 ডজন সিওদেরকে নিয়ে গেছেন। এবং সবাই যে কথাটি বলছে যে তিনি সহযোগিতা চাইতে গিয়েছেন, কিন্তু প্রথম দিনের আলোচনা শেষে আপনার কাছে কি কোথাও মনে হয়েছে যে আমেরিকা নতজানু অবস্থায় চায়নার সাথে ডিল করছে? আমার এটা হলো আমার রিডিং, কারণ এটা মানে হঠাৎ করে দেখেন যেভাবে চায়নাকে সে মানে অপদস্থ করার চেষ্টা করেছে, ওই যে ফ্রিডম ট্যারিফ নিয়ে আর কি, যে 40%, 100%, এটা হইতে পারে যে ডোনাল্ড ট্রাম্প স্টাইল, বিকজ অনেকেই বলে ইভেন রিপাবলিকান পার্টির মধ্যে বলে যে রানস দি কান্ট্রি বাই হুইপ, মানে রাত্র 3টায় সে টুইট করে সে দেশ চালানোর চেষ্টা করছে। একটা দেশ তো এইভাবে চলে না। আর চায়না তো খুব মেজার্ড ওয়েতে সমস্ত ওরা রেসপন্স করে, ওদের একটা ডিসিপ্লিন আছে। এবং ডিসিপ্লিন থাকার একটা কারণ তাদের যে ব্যুরোক্রেসি আছে চায়না, যারা ওরা পলিসি মেকার, তারা সিজন ছোট আস্তে আস্তে করে গড়ে ওঠা একটা ক্যাডার বেস অর্গানাইজেশন যেটা হয় আর কি। কিন্তু আমেরিকাতে যখন একটা গভর্নমেন্ট চেঞ্জ হয়, আপনি জানেন তাদের যে ফাংশনাল মেশিনারি ওরা নিয়ে আসে। যেমন ধরেন আমেরিকান এখন immigration policy is done by this guy, I forgot his name, মানে 35 years old guy, he's a very white nationalist. তো এইগুলো তো চায়নার বেলা হচ্ছে না। তো প্রথম দিনে আপনি যেটা বললেন, আমি মনে করি যে আসলেই নতজন অবস্থায় সে গেছে। এখন যদি স্টেট অফ কয়েকটা চক পয়েন্ট আছে, স্টেট অফ অলমোস্ট হয়তো এটা ভাবছে যে চায়নার 30% কিন্তু ওই এনার্জি নিড ওই করিডোর দিয়ে আসে।
স্ট্রেইট অফ হরমুজ যদি বন্ধ হয়ে যায় তাহলে এটা চায়নার জন্য খারাপ। কিন্তু ইরানও কিন্তু তাদের গেম সেভাবে প্লে করছে, তারা চাইনিজ ভেসেলকে কিন্তু আটকাচ্ছে না, আটকাচ্ছে যেখানে ওদের একটা ইমপ্যাক্ট পড়বে, যে ইউনাইটেড স্টেটস এবং ইসরায়েল রিলেটেড অথবা যে সমস্ত শক্তিগুলো যে এই যুদ্ধকে সমর্থন করছে, সাপোর্ট করছে সেদিকে। এখন আমি মনে করি যে ডোনাল্ড ট্রাম্প এক মাইন্ড ক্যাপটিভায় আছে, এখন সে বেরিয়ে আসতে যাচ্ছে এবং সে চায়নার ঠার চাচ্ছে। জি, অনেক ধন্যবাদ। মোহাম্মদ মালিক, একটু আপনার কাছে শুনি, সেটি হলো যে তাইওয়ানের ইস্যুতে আমেরিকার অবস্থান তো নতুন কিছু নয়, অনেক পুরনো একটি অবস্থান। কিন্তু এর আগে চায়নাকে আমরা এত শক্তভাবে কথা বলতে দেখিনি। এবার যেমন শি জিনপিং বলছিলেন যে এটাকে মেস আপ করবেন না, এবং এটি খুবই, তিনি বলছেন যে যদি আপনি মিস হ্যান্ডেল করেন তাহলে এটা খুব ভয়ঙ্কর একটা হাইলি ডেঞ্জারাস সিচুয়েশন তৈরি করতে পারে। এটি শি জিনপিং এর কোট আনকোট। মানে এইবার এত শক্ত গলায় বলার পিছনে কারণটা কি? হাতি গর্তে পড়লে যে কেউ একটু লাথি মারার চেষ্টা করে, আমেরিকা একটু নাজুক অবস্থায় আছে, এই সুযোগে চায়না যদি চাপ দিয়ে, বিশেষ করে আমেরিকা পরবর্তীতে যে অস্ত্রের চালানটি পাঠানোর কথা আছে $14 বিলিয়ন, তাই অনেক, সেটিও যদি আটকানো যায় সেটি বা কম কি? মানে চায়না কি এই অ্যাঙ্গেলে খেলছে নাকি অন্য কোনো ব্যাখ্যা আছে? ধন্যবাদ জুয়েল। কবির ভাই সালাম, অনেকদিন পর দেখা হলো আমার সঙ্গে, ভালো লাগলো দেখুন। তো দেখুন, কবির ভাই যেখানে শেষ করলেন আমি সেখান থেকে শুরু করতে চাই যে ট্রাম্প আসলে একটা মাইন্ড ক্যাপচার করেছে। কথাটা মানে শুনতে খারাপ লাগলেও বাস্তবতাটা কিন্তু তাই বলে যে ট্রাম্প কোন সময়টিতে চায়না সফর করছেন, সময়টা কোনটা। প্রথমত কথা দেখেন যে আমেরিকা ইরানের সঙ্গে এখন যুদ্ধরত অবস্থায় আছে এবং যুদ্ধের 2 মাস হয়ে গেল, যেটা তারা 4 সপ্তাহের মধ্যে সব শেষ করে ফেলবে, শেষ করতে পারেনি। এখন দেখা গেল যে আনএন্ডিং একটা ওয়ারের মধ্যে পড়ে গেছে আমেরিকা আর কি। গেল এক। আরেকটা জিনিস হলো যে দেশের অভ্যন্তরীণ অবস্থাটা আপনি চিন্তা করে দেখুন আমেরিকার। সেখানে কি অবস্থাটা আছে যে তার অ্যাপ্রুভাল রেট সর্বনিম্ন পর্যায়ে আছে এখন। আপনার ইনফ্লেশন 3.8%, 2%-এর মতো বেড়ে গেছে গত 1-1.5 বছরে, গত বছরের তুলনায়। আপনি গ্যাস প্রাইস বৃদ্ধির কারণে হোলসেল আইটেমের উপরেই আপনার মূল্যস্ফীতি হয়েছে 6%। তাহলে যে এটা ভোক্তা পর্যায়ে তার মূল্যস্ফীতি কোথায় যেয়ে দাঁড়াবে? এরকম একটি অবস্থায় ট্রাম্পের সামনে একটা মাত্র বিকল্প আছে মুখ রক্ষার জন্য, সেটি হলো যে এই যুদ্ধে আমি জয়লাভ করেছি। হি ব্যাডলি নিডস এ উইন ফ্রম দিস ওয়ার। তো সেরকম একটা অবস্থায় চায়নাতে সফর করেছেন। এবং আরেকটা জিনিস খেয়াল করবেন, উনি যখন চায়নাতে যান বিমানে ওঠার আগ মুহূর্তে বলেছেন যে নো নো নো, আমি ইরান যুদ্ধের জন্য চায়নার কাছে কোনো হেল্প চাচ্ছি, এটা আমার আলোচনা হয়নি। মানে এটা হলো ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না। এবং তিনি সে সময় বলছিলেন আমি তো জিতেই গেছি, আমি আবার চায়নার কাছে কি চাইবো? রাইট। তার মানে কি হলো, আসলে উনি হেল্পের জন্যই গেছেন, কারণ এই যুদ্ধে ওনার মুখ রক্ষা করতে গেলে চীনের সহায়তা ওনার দরকার। কারণ কি হলো যে হরমুজ প্রণালী উন্মুক্ত করতে হবে, কারণ যে গ্লোবাল যে এনার্জি ক্রাইসিস এটা কখনো দূর হবে না। আর গ্লোবাল এনার্জি ক্রাইসিস দূর না হওয়া পর্যন্ত ট্রাম্প এই যুদ্ধে বিজয় লাভ করেছে এটি বলতে পারবে না। তো একমাত্র চায়নাই আছে ইরানের সাথে যা মানে ইরান তো বিচ্ছিন্ন একটি দেশ। আমেরিকার স্যাংশনের কারণে গত বেশ কিছু বছর ধরে তার অবস্থা অত্যন্ত না ভালো। এরকম একটা অবস্থায় চায়না ইজ দ্য কান্ট্রি ওই পাম্পিং ব্লাড টু ইরান। কাজে ইরানের সাথে সম্পর্ক কিন্তু চায়নার অন্যরকম, অন্য একটা মাত্রায় আছে। চায়না আমেরিকার মতো বলে বেড়ায়, যেমন যেমন ধরেন সুপার পাওয়ার দুটি, আমরা যদি দেখি বিশ্বের সুপার পাওয়ার দুটি, একটি আমেরিকা একটা চায়না। তো আমেরিকার পরিচয় হলো সে তার শক্তিটা প্রদর্শন করে মিলিটারিলি, কবির ভাই যেটা বলেছেন, আর চায়না করে ইকোনমিক্যালি, অর্থাৎ অর্থনীতি দিয়ে সারা বিশ্বে তার একটা অবস্থান, সুপার পাওয়ার সে পরিণত হয়েছে। কাজে চায়না কিন্তু এখানে বিগ মাউথ নয়, সে বলবে না কিছুই,
নীরবে কাজ করে যাচ্ছে। আপনি দেখেন কবির ভাই যেমন বলেন এমন কোনো জায়গা নেই যেখানে চায়নার ফ্রুট না। আমি এই প্রসঙ্গে একটা ছোট্ট উদাহরণ দিই। IMF যখন বাংলাদেশের পদ্মা সেতুতে অর্থায়ন বন্ধ করে দিল, কে মাফ করল? চায়না। পদ্মা সেতু হলো কি? Right. তাহলে এই যে বাংলাদেশের পদ্মা সেতু নির্মাণের মাধ্যমে চায়না যে ভূমিকাটি না, চায়না কি বাংলাদেশে অবন্ধু সুলভ আচরণ করতে পারবে? পারবে না, কিন্তু একটা কৃতজ্ঞতা আছে। তার মানে চায়না এইরকম যত অনুন্নত বা উন্নয়নশীল দেশগুলো তাদের ডেভেলপমেন্ট পার্টনার হিসেবে কাজ করে। সে কিন্তু মিলিটারিলি সুপার পাওয়ার হিসেবে তাদেরকে ডিক্টেট করার জন্য যায় না। পার্টনারশিপ, একটা জয়েন্ট পার্টনারশিপে কাজ করে তার মানে বাণিজ্যিক সাম্রাজ্যটাকে সে বিস্তার করে এবং অর্থনৈতিকভাবে সে নিজেকে সুপ্রতিষ্ঠিত করে। তো এই ব্যাপারে চায়না আপার হ্যান্ডে আছে। কাজেই ট্রাম্পকে নতজানু হয়েই সেখানে যেতে হয়েছে। বারবার যিনি যতই বলুন চান না, কিন্তু উনি কিন্তু আলোচনায় তুলেছেন ফার্স্ট ডে আলোচনা যে হরমুজ প্রণালী খুলে দেওয়ার ব্যাপারে তুমি মানে একটু হেল্প করো, সেই সঙ্গে তুমি মিলিটারিলি কোনো হেল্প করবা না, মানে কোনো মিলিটারি ওয়েপন দিবা না ইরানকে, এই ব্যাপারটা চেয়েছে। বিনিময়ে কিন্তু ইন এক্সচেঞ্জ তাইওয়ান কিন্তু ছেড়ে দেয়নি, সে কেউ কনসেশন চেয়েছে। কোথায়? তাইওয়ানে। যে তাইওয়ানে তুমি যে $14 বিলিয়ন সামরিক অস্ত্র সরবরাহ করবে, তো ইন এক্সচেঞ্জ এই কনসেশন তোমাকে দিতে হবে। কারণ সে বলেছে চায়না, মানে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে এই মিটিং। আরো আপনি যেমন প্রশ্ন করলেন যে এত শক্তভাবে বলেনি তাইওয়ানের ব্যাপারে, ক্লিয়ার বলে দিয়েছে, যে বুঝিয়ে দিয়েছে এই মেসেজটা যে তাইওয়ান চায়নার একটা পার্ট। মানে এটা আমার বিষয়, তুমি মাথা ঘামাবো না। এই ধরনের হ্যাঁ, একটা মেসেজ চায়নার একটা পার্ট এটা। আর আমেরিকা খুব কৌশলে চলার চেষ্টা করেছে এতদিন ধরে তাইওয়ানের ব্যাপারে, যে অফিসিয়ালি সে এটা স্বীকারও করেনি যে তাইওয়ান চায়নার পার্ট, আবার আনঅফিসিয়ালি তাইওয়ানকে নানাভাবে হেল্প করে যাচ্ছে। তো এটি, চায়না তত বোকা দেশ নয়, সে সব বোঝে। এই জন্য সুযোগ পেয়ে এবার থ্রেটটা দিয়ে দিল, যে ক্লিয়ার বলেছে, তার ভাষায় যদি বলি যে তাইওয়ান could be a very dangerous situation if mishandled. দেখেন এইখানে কিন্তু মূল কথাটা ইফ মিসহ্যান্ডেলড, মানে তুমি ইরানের ব্যাপারে হরমুজ প্রণালী খুলে দাও, এটা করে আমার হেল্প চাইবা, আবার তুমি ওই দিক দিয়ে এই তাইওয়ানকে অস্ত্র দিবা। চায়না তাইওয়ান অস্ত্র দিয়ে কি করবে? কার সঙ্গে যুদ্ধ করবে? অস্ত্র যুদ্ধ করে কার সঙ্গে? যুদ্ধ চায়নার সঙ্গে যুদ্ধ। চায়না আক্রমণ করলে কিংবা চায়নাকে আক্রমণ করবে, না হলে তার এত টাকার অস্ত্র দরকার কি? তো এটা কি চায়না বুঝে না? এই তাইওয়ান চায়না বুঝছে না? কাজে চায়না তো থ্রেট করবেই, সুযোগ পেয়েছে। এখন ট্রাম্পকে চিন্তা করতে হবে একটি জিনিস সামনে, সেটি হলো যে চীনের সঙ্গে যদি তার সমঝোতা না হয়, এবং এটা একমাত্র তাইওয়ানের ব্যাপারে সমঝোতা হতে হবে, তাইওয়ানের ব্যাপারে কোনো রকম সার চায়না দিবে না। না হলে যে সামনে আমরা একটা নিউ ওয়ার্ল্ড অর্ডার দেখতে পাচ্ছি, সেই নিউ ওয়ার্ল্ড অর্ডারে আমেরিকার মানে ভালো হবে না, ক্ষতি হবে। তার কারণ দেখুন, ইরান যুদ্ধের কারণে কিন্তু আমেরিকা এমনিতে আইসোলেটেড হয়ে গেছে। গালফ স্টেটগুলো কিন্তু আমেরিকার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল। গালফ স্টেটগুলো বুঝে গেছে যে তারা আক্রান্ত হলে আমেরিকার কাছ থেকে কোনো হেল্প তারা পাচ্ছে না। আপনার ইউএর ইকোনমি ধ্বংস হয়ে গেছে। ইউএ যে কোথায় কত ক্ষতি হয়েছে এটা বোঝা যাবে এই কামিং ইয়ার্স গুলোতে। এখনো কিন্তু আমরা বুঝছি না যে কোথায় যে দাঁড়াবে ইউএ। তারা বুঝে গেছে, সৌদি আরব বুঝে গেছে। কাজে তারা কিন্তু ওইদিকে, ইরান কিন্তু আলটিমেটলি এশিয়াতে একটা রিজিওনাল পাওয়ার হিসেবে আবির্ভূত হবে নিউ ওয়ার্ল্ড। এবং সেখানে গালফ স্টেটগুলো কিন্তু নতুন করে চিন্তা করবে যে আমেরিকার বলয় থেকে বেরিয়ে যে আমরা কি করতে পারি নিজেকে রক্ষা করার ব্যাপার। আর চায়না তো তার দুহাত বাড়িয়ে দিয়ে রেখেছে। আসো চায়না ডাকছে। আমি একটু প্রফেসর ডক্টর কবির হাসান আপনার কাছে যাই। সেটা হলো যে আমরা প্রেসিডেন্টকে দেখছিলাম, মানে আমাদের প্রেসিডেন্টের কথা বলছি, তার বক্তৃতায় একটু বেশ প্রশংসা করে শি জিনপিংকে তিনি কথা বলার চেষ্টা করছেন, এবং তাকে আসলে ম্যানেজ করার এক ধরনের প্রবণতা আমরা দেখছি। যদিও শি জিনপিং কতটা ম্যানেজ হলেন বোঝা যায় না, কারণ এই ভদ্রলোককে আমি জীবনে কখনো হাসতে দেখিনি। আপনি দেখেছেন কিনা জানি না, যে তার দাঁত দেখেছেন কিনা আদৌ। কিন্তু মূল যে বিষয়টি সেটি হলো, শি জিনপিং তো বোকা নন। আপনি আমার শত্রু, মোহাম্মদ মালেক ভাই আমার শত্রু। সেক্ষেত্রে আমি যদি আপনার কাছে সহযোগিতা চাই মালেক ভাইয়ের ব্যাপারে, আপনি আমাকে কেন সহযোগিতা করবেন? অর্থাৎ ইরানের ব্যাপারে যদি আমেরিকা যে মাইনকা চিপা শব্দটা আপনি ইউজ করলেন সেখানে আছে, চায়না তো শত্রু, সে কেন এসে আমাকে উদ্ধার করবে ভাই? মানে চায়নার ঠেকাটা কোথায়? আমরা একটু প্রেসিডেন্টের ছোট্ট বক্তব্যটা শুনে আপনার কাছে এই প্রশ্নটির উত্তর নিচ্ছি। You and I have known each other now for
a long time. In fact, the longest relationship of our two countries that any president and president has had. And that's, to me, an honor. We've had a fantastic relationship. We've gotten along. When there were difficulties, we worked it out. I would call you, and you would call me. And whenever we had a problem, people don't know, whenever we had a problem, we worked that out very quickly. We're going to have a fantastic future together. Such respect for China, the job you've done. You're a great leader. I say it to everybody, you're a great leader. So I really look very much forward to our discussion. It's a big discussion. There are those that say this is maybe the biggest summit ever. They can never remember anything like it. I can say in the United States, people aren't talking about anything else. But it's an honor to be with you. It's an honor to be your friend. And the relationship between China and the USA is going to be better than ever before. Thank you very much. Thank you. প্রফেসর ডক্টর কবির হাসান, আমরা দেখলাম প্রেসিডেন্ট ট্রাম্প বললেন ফ্যান্টাস্টিক রিলেশন, ফ্যান্টাস্টিক ফিউচার। কতটা ফ্যান্টাস্টিক আসলে দুই দেশের সম্পর্ক? মোটেও না। দিস ইজ এ ক্লাসিক ট্রাম্প স্টাইল অফ কনভারসেশন। সে এই মুহূর্তে আপনাকে খুব ভালো বললো, পর মুহূর্তে আপনাকে গালি দিল। এটা তো আমরা বরাবর দেখে এসেছি। কিন্তু তার এই যে মানে জেস্টারটা দিয়ে আমার কাছে আরো বেশি প্রমাণিত আসলে সে একটা নতজানু অবস্থায় সে চায়না গেছে। মালিক ভাই যেটা বললেন আমি আবার এড করতে যাচ্ছি, সে আসলে ইরানে গিয়ে ম্যাস আপ করে ফেলেছে। ইরানে যুদ্ধে যাওয়ার পিছনে কিন্তু আমেরিকান যারা মানে পলিসি মেকার বা যুদ্ধবাদ যারা ওয়ার পলিসি করেন তারা কিন্তু ওনাকে ওয়ার করেছিল এবং সেটাই হতে যাচ্ছে এবং সেখানে গিয়েছে ইসরায়েলকে খুশি করার জন্য। তো এখন চায়না তো বিজনেস মানে ওরা বিজনেসকে প্রাধান্য দেয়, তাই না? হ্যাঁ, চায়নার একটা ইন্টারেস্ট আছে, মনে করেছে যে আমেরিকা যেহেতু 30% অফ এনার্জি কামস টু দি স্টেট অফ হরমুজ, মানে হরমুজ দিয়ে মানে চায়নার জন্য আসে, ওরা মনে করছে সেটাকে ওরা একটা মানে গুটি হিসাবে ইউজ করে চায়নাকে ওরা মোর করতে পারবে, যাতে ওরা একটু ফোর্স করে যে হরমুজ খুলে দেয়। কিন্তু চায়নার তো কোনো ক্ষতি হচ্ছে না। চায়না তার মানে হয়তো সেই আগে থেকে নাই, কিন্তু চায়নার কিন্তু জাহাজ ওখান দিয়ে পাস হচ্ছে। তা আমি যেটা বলবো যে এইটা যে তেল মারার যে টেকনিক আর কি, মানে সরি লাগে বাইকাচ্ছি বা তেল মারা, ওইটা কিন্তু সে এখানে করছে, কিন্তু এটা খুব একটা কাজ হবে না। এবং যে আপনি বললেন যে কখনো দেখেন না, কিন্তু এসকে কিন্তু তাকে একটু মুস্কি হাসছে। সে নিজেও জানে যে এই মানে অয়েলিং কোনো কাজ হবে না, কারণ আলটিমেটলি চায়না তার সুনির্দিষ্ট লং টার্ম স্ট্র্যাটেজি নিয়ে আগাবে। এবং এই যে ইয়াতে যে মধ্যপ্রাচ্যকে ওরা হারাচ্ছে, চায়না কিন্তু এটাকে বাহবা দিচ্ছে ইনডিরেক্টলি। আপনারা দেখবেন কেউ কিন্তু ইকোর প্ল্যান না, যে এই যে গণহত্যা হচ্ছে, তারপরে ইরানে মানে মিসাইল মারা হচ্ছে, মানুষ মারা যাচ্ছে, ওদের ইনফ্রাস্ট্রাকচার ধ্বংস করা হচ্ছে। সবাই চাচ্ছে ইরানও এমন একটা লেভেলে যাক যাতে ইরানও কোনো একটা পক্ষে গিয়ে একটা স্থান নেই। ইরান তো একটা সময় আমেরিকারও বন্ধু ছিল, তাই না? তারপর আমেরিকার শত্রু হলো। এখন চায়না একটা গ্রেট অপরচুনিটি পেয়েছে, সাথে সাথে রাশিয়াও, যাতে এই মধ্যপ্রাচ্যের একটা নতুন সমীকরণ তৈরি হয়। এবং এই যদি সমীকরণে ইরান যদি হেরে যায়, তাহলে এই আরবরা তো বুঝতে পারছেন, আরবদেরকে আরো ভাবে ইসরায়েলিরা তাদেরকে মানে ওই বাসাল স্টেটের মতো ওরা ডিল করবে। আমি চাই ইরান জিতে যাক, ইরান অলরেডি জিতে গেছে, যাদের সার্ভাইভাল, এতে দুনিয়াতে আর একটা নতুন ইকুইলিব্রিয়াম হবে। আমেরিকা তো থাকবেই, চায়না আসছে, কিন্তু মিডল ইস্টে আর একটা পাওয়ার মানে সেন্টার হওয়া দরকার, এবং ইরান সেটা হলে এটা একটা নতুন ইকুইলিব্রিয়াম আনবে। তা আমি জানি না আপনার প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি কিনা, সেটাই আমার কাছে মনে হয়েছে। আসলে সে গিয়েছে একটা এক্সিট রাউট খোঁজার জন্য, যে আমাকে বাঁচাও। আর এই সমস্ত কথা বলা, যে আপনি যে কথাটা বললেন মালিক ভাই, আমি আপনার শত্রু একজন, আমি থেকে কিছু চাইবো মানে লাভ টাকা, মানে চায়না তো দেখবে যে আমার কোথায় করলে আমার সুবিধা আছে। আরেকটা জিনিস আমি আপনাকে বলি, চায়না কিন্তু খুব একটা ইন্টারেস্টেড না যে দে আর গোইং টু গ্রেভ তাইওয়ান।
তাইওয়ানের সাথে যে চায়নার যে ইন্টারনাল ইয়া আছে, বায়োলেটারাল ট্রেড আছে, এটা কিন্তু ফ্যান্টাস্টিক। ওরা চাচ্ছে যে স্ট্যাটাস ইকুইলিব্রিয়াম থাকুক, যে স্ট্যাটাস কো থাকুক। চায়নাকে আসলে আমেরিকা বা রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, সরি, তাইওয়ানকে চায়, কারণ তাইওয়ান হলো 40% যে চিপ তৈরি করা হয়, ওয়ান কোম্পানি মানে সাপ্লাই যে ওয়ার্ল্ড ক্লাস যে চিপ, সেটা শুধু তাইওয়ানে হয়। এবং তাইওয়ানের সেই জিনিসটাকে ওরা ভয় পায় যদি টোটালি চায়নার আন্ডারে চলে যায়। কিন্তু চায়না যদি সেই চিপ কন্ট্রোল করতে পারে ইনডিরেক্টলি, তাহলে তাইওয়ানকে এখন তো দখল করা দরকার নেই। আর সুনার অর লেটার কিছু জিনিস আছে না, যে এটা ন্যাচারালি, because it was part of China, it will become a part of China again if the foreign interference are not there. আপনি এই কথাটা মালিক ভাই বললেন যে এখানে কে যে অস্ত্র দিয়ে কার সাথে, যে তুমি কেন অস্ত্র দিচ্ছ, এইটাও একটা মানে এই যে মিস সেন্ডার কথাটা বলেছে যে এটা নিয়ে প্লে করতে যাও না। প্লে করতে গেলে তুমি আমার কাছে চাও, তুমি তো কন্ট্রাডিক্টরি কথাবার্তা বলতেছো। তো এইখানে আমি আবার বলবো যে ফেস সেভিং এর জন্য ডোনাল্ড ট্রাম্প গিয়েছে, কিন্তু চায়না ক্যালকুলেশন করে আগায়, ওদের পলিটিক্যাল বা ডিপ্লোম্যাটিক পলিসি বা ফরেন পলিসি, সেই ক্যালকুলেশনের মাধ্যমে চায়না কাজ করবে। ডোনাল্ড ট্রাম্পের কিছু আপ্তবাক্য, কিছু একটু ললিপপের কথাবার্তা শুনে চাইনিজ লিডার বা চাইনিজ মানে পলিসি মেকার গলে যাবে না। ওকে, অনেক পুরোটাই পরিষ্কার আমাদের কাছে প্রশ্ন উত্তরটা। মোহাম্মদ মালিক ভাই, আপনার কাছে একটু যাই, সেটা হলো প্রসঙ্গ পাল্টাচ্ছি, সময় তো খুব বেশি পাবো না। আমরা ব্রিটেনে যেটি ঘটছে, কেয়ার স্টারমার কতটা মানে বিপদে কতটা পড়লেন আসলে, এটি একটু জানা দরকার। না দেখুন, ব্রিটেনের যে জিনিসটা আছে, আমরা যদি নিকট অতীতের দিকে ফিরে তাকাই, ব্রিটেনের গণতন্ত্রে এটা একটা বিউটি কিন্তু, যে দেখুন যখন প্রধানমন্ত্রী দেশ পরিচালনা করে, যখন কোনো একটা ইস্যুতে, আমরা ব্রেক্সিটের সময় দেখছি যেরকম, যদি কোনো একটা ইস্যুতে ইভেন তার দলের মধ্যেও মতবিরোধ দেখা দেয়, তাহলে এটা ব্রিটিশের একটা ট্রেডিশন, বা জনগণের মধ্যে যদি হতাশা থাকে প্রধানমন্ত্রীর রাষ্ট্র পরিচালনায়, কিংবা বিরোধী দলের মধ্যেও থাকে, কোনো একটা ইস্যু নিয়ে যদি মতবিরোধ দেখা দেয় এবং সেটি যদি একটা জাতীয় ইস্যুতে পরিণত হয়, আলটিমেটলি কিন্তু যেটা হিস্টোরিক্যালি বা কনভেনশনালি দেখি, প্রধানমন্ত্রী পদত্যাগ করেন, নতুন করে আবার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়। তো এখন আমার ব্যাপার যেটি হয়েছে, যে উনি কিন্তু এখনো উনি বলছেন যে না, তিনি পদত্যাগ করবেন, কারণ সিচুয়েশন ইজ আন্ডার কন্ট্রোল। তো এটা আমাদের আরেকটু অপেক্ষা করতে হবে, এটা দেখার জন্য যে অ্যাকচুয়ালি মানে এই বিষয়গুলো কতটা ম্যাচিউর টু কম্পেল, যেটা কম্পেল করবে তাকে পদত্যাগ করতে বা মন্ত্রিসভা ভেঙে দিতে, তার জন্য আমাদের আরেকটু অপেক্ষা করতে হবে। তবে আমি যেটা মনে করি যে ব্রিটেনের যেটি বিষয়, সেটি আমরা অবাক হব না তিনি যদি আবার তার মন্ত্রিসভা ভেঙে দেন, নতুন করে মন্ত্রিসভা গঠন করার চেষ্টা করেন। তার কারণটা হলো যে আনলাইক আদার কান্ট্রিজ, ব্রিটেন কিন্তু ক্ষমতা, যারা প্রধানমন্ত্রীত্বে থাকেন, ক্ষমতা জোর করে ধরে রাখতে চান। যেমন অন্যান্য দেশে আমরা দেখি 5 বছর তো থাকবেই, যে টার্মের জন্য নির্বাচিত হয়েছে, যাই ঘটুক না কেন দেশের মধ্যে, এবং 5 বছর পার হয়ে যাওয়ার পরেও দরকার পড়লে নেক্সট, অর্থাৎ পরবর্তী টার্মের জন্য কি করে আবার তিনি প্রধানমন্ত্রী হতে পারেন, তার জন্য সর্বাত্মক প্রচেষ্টা, সমস্ত রকম মেকানিজম তৈরি করে। কিন্তু ইংল্যান্ড তো সেরকম না, ব্রিটেন সেরকম না। তো দেখি কি হয়। মানে এটি কোনো সমস্যা তো তৈরি করবে না, কেয়ার স্টারমার থাকলেন কিংবা তার পরিবর্তে যদি আরো একজন অন্য কেউ আসেন, মানে কোনো ইন্টারন্যাশনালি কূটনীতি, অর্থনীতি কোথাও তো কোনো সমস্যা নেই। দেখেন ব্রিটেন কিন্তু একটা এটি ইভেন আমেরিকার মতো না, কিন্তু আমেরিকা তো আপনি ধরেন এই যেমন ট্রাম্প যখন প্রেসিডেন্ট হলেন, কতগুলো পরিবর্তন আমরা দেখলাম তার এক্সিকিউটিভ অর্ডার মাধ্যমে, অনেক কিছু। তো ব্রিটেন খুবই ঐতিহ্যবাহী একটি গণতান্ত্রিক দেশ, যে দেশে একটা সুনির্দিষ্ট একটা পলিসি তারা অলওয়েজ মেনটেন করে। এটি মনে করেন যে একটা গাড়ি শুধু চালক পরিবর্তন, গাড়ির গন্তব্য ঠিক থাকে, গন্তব্যে পৌঁছার জন্য চালক হয়তো কখনো যদি চালনায় ভুল করে থাকেন, চালক সরে যান, নতুন চালক আসেন, এইটুকুই। তো সেখানে এটা নিয়ে কোনো রাজনৈতিক বিশৃঙ্খলা কিংবা অন্য ধরনের কোনো কিছু হবে না। এবং তিনি যদি চলে যাওয়ার পর নতুন কেউ মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন, তাহলে ব্রিটেনের যে পলিসিতে সেখানে আমরা
কোনো কোনো পরিবর্তন মেজর হবে না চেঞ্জ এবং বৈশ্বিক কোনো প্রভাবও থাকবে না, বৈশ্বিক কোনো প্রভাব হবে না, এটা একান্তই না, ব্রিটেনের যেমন ইভেন অভ্যন্তরীণ, আমেরিকার এটা আমার কাছে প্রেসিডেন্ট তো মনে চেঞ্জ হয়। হলেও কিন্তু বৈশ্বিক অনেক কিছু নীতি পরিবর্তন হয়। এবার প্রেসিডেন্ট আমার কাছে ট্রাম্প তো এসে মনে হয়। তিনি দাতা সংস্থার সব ডোনেশন বন্ধ করলেন, ইমিগ্রেশনে চেঞ্জ আনলেন, নানা ধরনের চেঞ্জ আনলেন, কিন্তু না না, এটা আমেরিকাতে ব্রিটেনের এমন ট্রাম্প কোনো করে, প্রভাব কিন্তু নেই। অন্য প্রেসিডেন্টও কিন্তু এত কিছু করেননি যতটা ট্রাম্প করেছে। ঠিক আছে। আমি জাস্ট একটা জিনিস অ্যাড করতে যাচ্ছি, যে কথাটা মানে আসলে এটা ব্রিটেনের অভ্যন্তরীণ ব্যাপার। আপনি জানেন এটা এই ডিবেটটা কেন আসলো, কারণ যে তাদের লোকাল ইলেকশন গুলোতে মানে মিয়া স্টারমার পার্টি মানে শোচনীয় ভাবে অনেক জায়গায় লুজ করেছে, বিরোধীরা অনেক গেইন করেছে। তো এইটা দিয়ে যেটা যেহেতু ইন্টারনাল ডেমোক্রেসি ফলো করে, এটা যে জনমতের প্রতিফলন যে এখন যে স্টারমারের যে পলিসিকে ওরা লাইক করছে না, এই জন্য তার পার্টির ভিতরেই ওরা রিভোল্ট করছে যে তুমি ঠিকভাবে চালাচ্ছ না। কিন্তু কিছু নিয়ম আছে যে অ্যাটলিস্ট 5 জন যদি তোকে সাপোর্ট করে, যে মহিলা যে আগে তার ইয়ে ছিল, তার বিরুদ্ধে বোধহয় একটা কেস ছিল, কেসটা উইথড্র করেছে। এখন শি কুড বি লাইকলি নেক্সট প্রাইম মিনিস্টার। এখন হয়তো ইন্টারনে একটা রিভোল্ট করার চেষ্টা করছে। রিভোল্ট হলে মানে গভর্নমেন্ট চেঞ্জ হবে, কিন্তু ওই যে কলকাতাটা মানিক ভাই বললেন, ওদের ইন্টারন্যাশনাল মানে ওদের ডিপ্লোমেসি, ফরেন পলিসি খুব একটা চেঞ্জ হবে না। এটা একান্তই ডোমেস্টিক একটা ব্যাপার। ডক্টর কবির হাসান, আমরা একটু আমাদের ডোমেস্টিক একটা ব্যাপারে চলে আসি। সেটা হলো, যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আপনাদের বক্তব্যে উঠে আসছিল যে তার অ্যাপ্রুভাল রেট অনেক কমে গেছে, সামনে তো নির্বাচন আছে, আমি মধ্যবর্তী নয়, একেবারে 2028 সালে নির্বাচনের কথা বলছি, সেই জায়গায় তার সাকসেসর কে হবেন এটি নিয়ে প্রেসিডেন্ট নিজেও একটু আলোচনার বিষয় তৈরি করেছেন, এবং এটি তৈরি করার ফলে এখন সামনে দুজন চলে আসছেন, স্টেট সেক্রেটারি মার্কো রুবিও, অন্যদিকে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। দুজনের মধ্যে কে হতে যাচ্ছেন এটি নিয়ে জেডি ভ্যান্সকে প্রশ্ন করা হয়েছিল, তিনি বলছেন আমি এটি নিয়ে ভাবছি না, আমার কাজের দিকে মনোযোগ দিচ্ছি। একটু তার বক্তব্যটা শুনছি, তারপর আপনার বিশ্লেষণটা শুনবো যে কে আসলে এগিয়ে আছেন, কার হওয়া বেশি ভালো হবে রিপাবলিকানদের জন্য, দেশের জন্য। Can you tell me a little bit about, the president has been toying this idea of a joint ticket between you and Rubio. What do you think about that? Oh man, what I think is there are a few topics that I want to talk about less than what office I'm going to run for years down the road when I'm having a good time and trying to do good work in the job that the American people already elected me to do. Look, as I've answered this question probably in any number of ways. I love Marco. I think he's a great Secretary of State. He's become a very, very dear friend. But I think both of us are very much focused on accomplishing the American people's business right now. If I was the American people, there are few things that I would hate more than a person who's barely been in one office for a year and a half, who's angling for a job 2.5 years down the road. Let's do a good job now. We just got to keep at it. ডক্টর কবির হাসান। আমার মনে হয় যে ট্রাম্প এখন স্টিয়ার করার চেষ্টা করছে যে নেক্সট লিডারশিপ কি হবে। I would not be surprised if that is the next ticket. J.D. Vance as president and vice president Marco Rubio. এটা হলো আমার রিডিং। ট্রাম্প কিন্তু আউট অফ না, সে অনেক চিন্তা ভাবনা করেছে, মানে ক্রেজি হলো, সে তো যে বিজনেসম্যান, সেইভাবে সে পার্টির ফিউচার ডিরেকশনটাকে এইভাবে সে স্টিয়ার করার চেষ্টা করছে। তা আমি মনে করি যে ট্রাম্প সেদিকে এগোচ্ছে এবং কে না প্রেসিডেন্ট হতে চায়। এখন টু আর্লি, এবং তাদের ডিপ্লোম্যাটিক্যালি কথা বলতে হবে যাতে তারা ইদার ওয়ে মানে পানি বেশি খোলা না করে, কারণ তাদের সুযোগটা যাতে নষ্ট না করে। যে কথার মধ্যে 2.5 years সবচেয়ে বড় ইয়ে হবে যেটা মিড টার্মে তো আমি মনে করেছিলাম শুইং বাই ফর দি ডেমোক্রেটস, কিন্তু ভোটিং রাইটস অ্যাক্ট চেঞ্জ হওয়ার কারণে এখন কোন দিকে যায় আমি একটু শঙ্কিত। আলটিমেটলি দি মিড টার্মের ইলেকশন রেজাল্ট ঠিক করবে what will be the new both parties, Democratic Party and Donald Trump Party, কে আসলে নেক্সট টিকেট বা নেক্সট প্রেসিডেন্সিয়াল ভাইস প্রেসিডেন্ট ইলেকশনে রান করবে। এবং এই ক্ষেত্রে ডক্টর কবির হাসান, একটা বিষয় তো আছে, যিনি রিপাবলিকান প্রার্থী হতে যাচ্ছেন তাকে দুটো দিক খেয়াল রাখতে হবে। একটা হলো তিনি কোনোভাবে ট্রাম্পকে চটাতে পারেন, তিনি যদি কোনোভাবে ট্রাম্পের বিরাগভাজন হয়ে যান তাহলে তাকে একটা সমস্যা পড়তে হবে। আবার ট্রাম্পের নীতিগুলোকে অন্ধ সমর্থন করতে গিয়ে জনগণকে চটানো যাবে না, এইরকম একটা ব্যালেন্স করে তো তাদেরকে এগোতে হবে। হ্যাঁ, সেটা ঠিক, এবং এই জন্যই তো সে যে বুদ্ধিমান, সে কিছু বলতে যাচ্ছে না, কারণ ট্রাম্পের অনেক পলিসি তো জনগণের বিরুদ্ধে গিয়েছে, তাই না? এবং যে ইরাটিক পলিসি, এবং আমরা কিন্তু আমেরিকা
তার গ্রহণযোগ্যতা রেস্ট অফ দি ওয়ার্ল্ডে কিন্তু একটা চলাকালী চলে গেছে। আগে কোথাও আমি আমেরিকান পাসপোর্ট হোল্ড করি, আমি কোথাও গেলে আমেরিকান পাসপোর্ট একটা সম্মান। এখন লোকজন প্রশ্ন জিজ্ঞেস করে হোয়াট কাইন্ড অফ কান্ট্রি ইজ দিস, মানে জাস্ট বিকজ অফ ওয়ান ম্যান। কিন্তু আমেরিকা কিন্তু স্ট্রাকচারে কিন্তু একটা চেঞ্জ হয়, আমরা কিন্তু আমূল পরিবর্তন হয়ে যায়। তা আমি আশা করি এই ডিস্টেন্সটা যত তাড়াতাড়ি দূর হয় আমেরিকার জন্য ভালো, সারা দুনিয়ার জন্য ভালো। অনেক ধন্যবাদ। আমরা একটু মোহাম্মদ মালিক আপনার কাছে শুনি, একদিকে রিপাবলিকানদের এই দুজনের দৌড় কিংবা অন্য কাউকে আপনি প্রার্থী হিসেবে মনে করছেন কিনা, অন্যদিকে রিপাবলিকানরা তো কথা বলতে অন্তত শুরু করেছে, ডেমোক্রেটরা সেখানে মানে যারা হয়তো ক্ষমতার যাবে এমনটা অনেকেই ধরে নিচ্ছে, আপনিও হয়তো ধরে নিচ্ছেন, কিন্তু তারাই তো চুপ করে আছে, তাদের তো কোনো প্রার্থী আমরা দেখছি না চোখের সামনে। হ্যাঁ, দেখুন, আমি মনে করি যে এই যে ট্রাম্প যে কাজটি করলেন, যে নেক্সট যে রেসটা হবে রিপাবলিকান পার্টি কারা প্রার্থী হবে, ট্রাম্প খুব বুদ্ধিমানের মতো একটা কাজ করেছেন, দুজন লোককে মধ্যে সীমাবদ্ধ করে দিয়েছেন এবং দুজনেই তার লোক, মানে তার লোক, তার বাইরে না, যাতে যাতে তৃতীয় কোনো ব্যক্তি এসে এর মধ্যে আর না করতে না পারে। তার কারণটি হলো আমরা জানি রিপাবলিকান পার্টির মধ্যে ট্রাম্প যা বলবেন তাই হবে, তাই না? অর্থাৎ ট্রাম্প যাকে চাবে আলটিমেটলি প্রাইমারিতে তিনি, বা এখন তো প্রাইমারি না, তার তো রুলিং, তারাই এটা প্রেসিডেন্ট প্রার্থী হবেন। ট্রাম্প একটু আগে ভাগে এটা বলে দিয়ে একটু মজা করলেন, সেই সঙ্গে একটা সিগন্যাল দিয়ে দিলেন যে এই দুজনের মধ্যে থেকে আমি একজনকে প্রেসিডেন্ট হিসেবে দেখতে চাই। কাজে কাজটি ভালো করেছেন। রিপাবলিকান পার্টি এখন এই দুজনকে সামনে রেখেই অর্গানাইজড হওয়ার চেষ্টা করবে পরবর্তী নির্বাচনের জন্য। আর আরেকটা জিনিস, দ্যাটস দ্য ব্যাডলি থিং উইথ ডেমোক্রেটিক পার্টি, যে দেখুন ডেমোক্রেটিক পার্টি থেকে কিছুই বোঝা যায় না, মানে কে নেতা, তাই না? পরবর্তী প্রেসিডেন্ট তিনি কে হবেন, এটা আমরা সাধারণ জনগণ তো দূরের কথা, ডেমোক্রেটিক পার্টির লোকজনই জানে কিনা আমি জানি না আর কি, এতটা আনসার্টেনিটি। যখন হয় কি অলরেডি 2 বছর চলে গেছে, প্রাইমারি আসার সময় এসে যাচ্ছে, তো এরকম একটা সময় পর তো আমরা জানি না যে ডেমোক্রেটিক পার্টি থেকে কে নেতৃত্ব আসবে, প্রেসিডেন্ট পদে কারা আসবে, যাদের নিয়ে আমরা আশা করছি যে একটা পরিবর্তন আসবে, কিন্তু তারা নিজেরাও জানে না যে কে সেই পরিবর্তনের মানে মশাল হাতে। কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, যেটি প্রফেসর ডক্টর কবির সিং বলছিলেন যে মিড টার্ম অনেক কিছুকেই সহজ করবে কিংবা অনেক কিছুকেই না, সরলীকরণ করবে। আমি তো মিড টার্ম তো বটেই, মিড টার্ম তো ধরেন এখন দেশ তো প্রস্তুত, আমরা যারা ভোটার তারা তো প্রস্তুত মিড টার্মে একটা কিছু পরিবর্তন দেখার জন্য, তাই না? আমরা হয়তো ভোটটাও সেইভাবে, তাহলে সেই মিড টার্ম নিয়ে আপনাকে একটা প্রশ্ন করি, সেটা হলো ডেমোক্রেটরা তো আশাবাদী, ডেমোক্রেটিক পার্টি কতটা প্রস্তুত, রাইট? প্রশ্নটা সেখানে। এবং আমরা জনগণ প্রস্তুত কিনা, ভোটিং ম্যাপটা মানে এটা ডেমোক্রেটদেরকে একদম তাদের আশায় কোনো ঘুরে বাড়ি হবে কিনা, মানে তাদের না, আশায় আমার কাছে তা মনে হয় না। তার কারণটি হলো রিডিস্ট্রিক্টিং এর একটা এফেক্ট যে নাই তা তো না, আছে বলেই তো রিডিস্ট্রিক্টিং হয়, যার যে ক্ষমতা সেভাবে করে। কিন্তু রিপাবলিকান তো 12টা আসনের ব্যাপারে আশাবাদী, যে 12টা আসন তারা পেতে পারে। কিন্তু এবারের সিচুয়েশন একটু ভিন্ন, তার কারণ মানুষ কিন্তু সাংঘাতিকভাবে বিক্ষুব্ধ বর্তমান প্রশাসনের বিরুদ্ধে, স্পেশালি যুদ্ধ কেউ চায় না। এর মধ্যে যে এই যে ইনফ্লেশন যেটা হয়েছে, দ্রব্যমূল্য বৃদ্ধি, আপনি যদি দেখুন যে গত নির্বাচনে প্রেসিডেন্ট ট্রাম্প, যদি আমি প্রথম 2টি কারণ বলি যে কারণে মানুষ ভোট দিয়েছে, একটি হলো অর্থনীতি আর একটি হলো ইমিগ্রেশন, ঠিক কিনা? যদি প্রধান 2টি কারণ, এটা অনেকে ভেবেছিলেন যুদ্ধ বন্ধ করবেন, এটা অনেকের একটা হ্যাঁ, না সেটাও তো অবশ্যই কারণ তো একাধিক আছে, কিন্তু অর্থনীতিটা ব্যাপকভাবে, কারণ ট্রাম্প বারবার বলেছিলেন যে মানে মূল্যস্ফীতির যে জায়গায় গেছে, জনগণের নাবিশ্বাস তৈরি হয়েছে, আমি এই জনগণকে মুক্তি দিব এই দুরবস্থা থেকে, আর্থিক দুরবস্থা থেকে, সবাই আলোর পথ পাবে বা মানুষ স্বাবলম্বী হবে, মানুষ অর্থ আনবে, টাকা আনবে, মানুষ ভালো থাকবে। মানুষের ভয় কি জানেন? একটা মানুষ তখনই মানে দারুণভাবে এফেক্টেড হয় যখন তার পকেটে টান পড়ে যায়। আনটিল তার পকেটে টান পড়ে অন্য জিনিসটা চিন্তা কম করে। চিন্তা হলো যে আমি যখন গ্রোসারিতে যাব, টাকা পকেটে গেছে, আমি যে গাড়িতে যখন তেল কিনতে যাই দেখে যে আমাকে প্রায় $5 দিয়ে তেল কিনতে হচ্ছে, এটা কিন্তু মানুষ ভাবায়। যার ফলে হয় কি, ভোটাররা কিন্তু বর্তমান এই অবস্থাতে একদম খুশি নয়। তার মধ্যে যুদ্ধ, এটা আপনি যেটি বললেন যে যুদ্ধ বন্ধ হবে, সেটাও তো স্পেশালি আমি যদি বলি যে যারা মুসলিম ভোটার, আপনি মিশিগানের কথা চিন্তা করে দেখেন, যেখানে প্রায় 2.5 লাখ ভোট দিয়েছে তারা, হ্যাঁ,
এবং মিশিগানে তো কোনোদিনই রিপাবলিকান পার্টি প্রেসিডেন্ট ভোট পাওয়ার জেতার কথা না। কেন জিতেছে? ওই 2.5 লাখ মুসলিম ভোটার দিয়েছিল। কি জন্য? যুদ্ধ বন্ধ হবে। বাইডেনের আমলে যুদ্ধ হয়েছে, আমরা এটা ডিসলাইক করি। ট্রাম্প At least বারবার তুমি আমার বলেছেন বিপদ তিনি না কমালেও নতুন করে বিপদে ফেলবা না, মানে না, 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 প্যালেস্টাইন মানুষকে তো ইস্যুটা আশা যদি করেছিল সমাধান বিপদ- নাও হয় নতুন করে মানুষ একটা কিন্তু যুদ্ধ। আশা করেছিল বিপদ থেকে রক্ষা করবে ট্রাম্প। ট্রাম্প Okay. বলতো না আমি 24 ঘন্টার মধ্যে সব বন্ধ করে দেবো, তিনি 24 ঘন্টার মধ্যে ইউক্রেন যুদ্ধ বন্ধ করবেন, সবই তো বলেছেন। মানুষ এগুলো বিশ্বাস করেছিল। হয় কি, যখন মানুষ অসহায় অবস্থার মধ্যে থাকে না, তখন যে কোনো একটা আশ্বাস পেলেই মানুষ কিন্তু আশায় বুক বাঁধে, এবং মানুষের আশায় বুক বেঁধেই ট্রাম্পকে ভোট করেছিল। এবার কিন্তু মানুষ দারুণভাবে আশাহত হয়েছে যে মানুষ প্রস্তুত, যতই রিডিস্ট্রিক্টিং করুন, যত পলিসি করুন, মানুষ কিন্তু ডেমোক্রেটিক পার্টিকে ভোট দেওয়ার জন্য প্রস্তুত, আমি মনে করি সাধারণ ভোটাররা। এখন ডেমোক্রেটিক পার্টি সেই ভোটটি ক্যাশ করতে পারবে কিনা, এই যে মানুষের যে ক্ষোভটা আছে, ক্ষোভটা ক্যাশ করার মতো সাংগঠনিক শক্তি বা পলিসি ডেমোক্রেটিক পার্টি আছে কিনা, তার উপর ডিপেন্ড করবে যে মধ্যবর্তী নির্বাচনে আদৌ কি করবে। জি। আপনার সাথে আমি কথা জাস্ট বলছেন। কয়েকটি একটা জিনিস অ্যাড করতে চাচ্ছি মালিক ভাইয়ের সাথে, যে 3টা জিনিস, মানে 2টা যে প্ল্যাটফর্মে ডোনাল্ড ট্রাম্প আগের ইলেকশন জিতেছে, একটা হলো ইকোনমি আর একটা হলো ইমিগ্রেশন। এই 2টাতে কিন্তু ট্রাম্প ফেল করেছে, এবং ট্রাম্পের যে অ্যাপ্রুভাল রেটিং ইজ ডাউন ইজ ওয়ান অফ দিস রিজন। এবং আমি কিন্তু দেখছি না আগামী 6 মাসের মধ্যে এটা চেঞ্জ হতে। যে কথাটা মালিক ভাই বললেন, যদি রিডিস্ট্রিং এর একটা নেগেটিভ ইম্প্যাক্ট আছে, স্টিল মানে ইট ক্যান বি ফ্লিপড, এবং ফ্লিপ হইলে কিভাবে যে নেক্সট মানে মেকআপটা কি হবে এটা ঠিক হবে। কিন্তু এই কথাটা ট্রাম্প কিন্তু বুদ্ধির মতো করেছে, দুজন কর্মী ঠিক করে দিয়েছে, কিন্তু ডেমোক্রেটিক পার্টি কিন্তু এখন আর ডিজের এর মধ্যে আছে, তারা জানে না তারা কি করতে যাচ্ছে, তারা কিভাবে ক্যাচ করবে। সুন্দর করে যেটা মালিক ভাই বললেন, এই জিনিসটা যদি ওরা এই জিনিসটাকে ওদের ফেভারে না নিতে পারে ইলেকটোরাল মাঠে, তাহলে কিন্তু তাদের জন্য ভালো সম্ভাবনা আমি আশা করছি না। এবং তারা আসলেই মানে গন্তব্য বুঝতে পারছে না। আমরা দেখছি মাঝে মাঝে কামালা হ্যারিসও এসে ঘুষ মারছেন, তিনিও আবার প্রার্থী হতে চান, মানে এত বড় বিপর্যয়ের পরেও। তার মানে তারা আসলে এখন পর্যন্ত ঠিক করতে পারেনি কোন লেভেলের প্রার্থী তাদের লাগবে। এটি হয়তো তাদের মানে অর্জন যতটা বড় হতে পারতো সে জায়গায় কিছুটা হলো হোঁচট খেতে পারে। যাই হোক, সময় আছে, 2 বছরের বেশি সময় আছে, নিঃসন্দেহে এর মধ্যে আমরা টের পাবো, বুঝতে পারবো যে কোন দিকে আছে। কিন্তু আমাদের হাতে সময় নেই আর আলোচনাটা চালিয়ে যাওয়ার। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ, প্রফেসর ডক্টর কবির হাসান এবং মোহাম্মদ মালেক, আপনাদের মূল্যবান সময় মতামতের জন্য, এবং দর্শক যারা দেখছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।